আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা কার্যক্ষমতা শক্তি থেকে বেশ কিছুটা অংশ পড়ে ফেলেছি। কার্য এবং ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শক্তি, বা যেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, বা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং যান্ত্রিক শক্তি সংরক্ষণ কিভাবে হয় এবং সেখান থেকে আমাদের বেশ কিছু তার প্রকারভেদ পড়ে নিয়ে আমাদের বেশ কিছু অংশ আলোচনা করতে হবে। যান্ত্রিক শক্তি মানে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার জন্য, কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার জন্য কার্য করার যে সামর্থ্য তাকেই বলা হয় শক্তি বা এনার্জি। তাহলে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকেই আমরা বলি তার শক্তি বা এনার্জি। এবার এই এনার্জি আমরা যেটা বলছি সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, আর একটা হলো কাইনেটিক এনার্জি বা যেটাকে বলা হয় গতি শক্তি। এই দুটো শক্তির সমষ্টিকে বলা হয় যান্ত্রিক শক্তি। এই দুটো সমষ্টিকে একত্রিত ভাবে বলা হয় মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। ওকে, তো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি মানে কি? কোনো বস্তু স্থির অবস্থার জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে সেটা হলো তার স্থিতিশক্তি, এবং গতিশীল অবস্থার জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে সেটা হলো তার গতিশক্তি, সমষ্টিগতভাবে মোট এনার্জি। তো তার মানে পোটেনশিয়াল এনার্জি হলো ইপি, ই পোটেনশিয়াল, আর কাইনেটিক এনার্জি হলো ই কে, টোটাল এনার্জি হলো ই টোটাল। মোট যান্ত্রিক শক্তিকে ই টোটাল দিয়ে লেখা হবে। তো প্রথম আমরা চলে আসবো যেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, সেটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। তো স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি কি? কোন বস্তু স্থির অবস্থার জন্য যে পরিমাণ কার্য করার সামর্থ্য অর্জন করে। ধরো কোন একটা বস্তু, এটা হলো ভূপৃষ্ঠ, কোন একটা বস্তুকে আমরা এখানে বস্তুর যে উচ্চতা h সেটা লেস দেন r। আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা 6400 কিলোমিটার, এর থেকে অনেক ছোট ধরে নেওয়া হচ্ছে। তো এটা যদি আমরা ভূপৃষ্ঠ ধরি, কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় যদি তোলা হয়, তাহলে তার মধ্যে কতখানি কার্য, সে কতটা কার্য করা হলো, তাকে কতটা কার্য করে তোলা হলো। আমরা জানি এম ভরের বস্তুকে পৃথিবী একটা বল দ্বারা আকর্ষণ করে, নিচের দিকে কত বল দিয়ে টানছে? এমজি বল। এম ভরের বস্তুকে পৃথিবী এমজি বল দিয়ে টানে, তাহলে তার বলের বিরুদ্ধে যে কার্য করলাম সেটাই তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হলো, স্টোর হলো। তাহলে কার্য মানে কি? বল ইন্টু সরণ। এখানে এমজি ইন্টু এইচ। মনে রাখতে হবে এইচ এর মানটা কিন্তু অবশ্যই আর এর তুলনায় অনেক ছোট। কারণ কেন ধরা হলো? তো যদি আমরা এইভাবে ধরে নিই, এখানে এইচটা ভূপৃষ্ঠ মানে h = 0, ভূপৃষ্ঠটাই হলো রেফারেন্স, এর সাপেক্ষে আমরা উচ্চতা মাপবো। তো
ঘটনা কি, যদি আমরা এখানে ধরে নিই এইচ এর মানটা আর এর থেকে ছোট নয়, আর এর কাছাকাছি বা আর এর থেকে বড়, তখন কি হবে, জি এর মানটা পাল্টে যাবে। কারণ ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠি তত জি এর মান কমে, কিন্তু এখানে এইচটা এতটাই ছোট যে জি এর পরিবর্তনটাকে আমরা নগণ্য ধরা হচ্ছে। কারণ এখানে কি ধরা হচ্ছে, এইচ এর সাথে জি এর নৌবিকর্ষজ ত্বরণের পরিবর্তন নগণ্য ধরে নেওয়া হলো। ঠিক আছে, সেই জন্য এটা কখন নগণ্য হবে, যদি এইচ এর মানটা আর এর তুলনায় অনেক ছোট হয়। সেক্ষেত্রে আমরা স্থিতিশক্তির, তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উপরে গেলে স্থিতিশক্তি তার মানে প্লাস mgh। এবার যদি বলি একটা বস্তুকে এখানে গর্ত করে, ধরো এখানে একটা গর্ত করলাম, m ভরের বস্তুকে এখানে নিয়ে গেছি, এই দূরত্বটা হলো x গভীরতায় নিয়ে যাওয়া হলো। ভূপৃষ্ঠ থেকে x গভীরতায় নিয়ে যাওয়া হলো। সেক্ষেত্রে এই অবস্থানে কিন্তু তার স্থিতিশক্তির মান হবে বলের দ্বারা কার্য, তার মানে সেখানে এনার্জি স্টোর হলো না। তাহলে এখানে আমাদের বস্তুর মধ্যে আমরা ছেড়ে দিলে নিচে চলে যাবে, আমাদের কোনো কার্য করতে হবে না, তাহলে আমাদের কোনো এনার্জি লস নেই, তার মানে এখানে নেগেটিভ mg ইন্টু এক্স। তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে স্থিতিশক্তির মান প্লাস হবে, ভূপৃষ্ঠ থেকে গভীরতায় গেলে, এটা হলো গভীরতায়, গভীরতায় গেলে এটা হচ্ছে মাইনাস mg এক্স। তাহলে গভীরতায় গেলে স্থিতিশক্তির মান মাইনাস, উচ্চতায় গেলে স্থিতিশক্তির মান প্লাস, এবং ভূপৃষ্ঠে তাহলে স্থিতিশক্তি, এখানে যদি বলি ভূপৃষ্ঠে তাহলে কত, এইচ এর মানটা 0, তার মানে ভূপৃষ্ঠে কোন বস্তুর স্থিতিশক্তির মান 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা তিনটে জায়গায় স্থিতিশক্তির মান শিখে গেলাম, একটা এইচ উচ্চতায়, একটা এক্স গভীরতায়, একটা ভূপৃষ্ঠে। তাহলে স্থিতিশক্তির মান 0, ধনাত্মক এবং ঋণাত্মক তিনটেই হতে পারে। ঠিক আছে, তো এটা সাধারণ স্থিতিশক্তি। আর একটাও হয় মহাকর্ষীয় স্থিতিশক্তি। তো এখানে মহাকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে আমাদের এইচ এর মানটা আর এর তুলনায় ছোট বা অনেক ছোট সেটা ধরা হয় না, সাধারণ ধরা হয়। তো সেটা তোমাদের এখন আলোচ্য বিষয় নয়। তো তোমাদের এখন এইটাই শিখতে হবে, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় স্থিতিশক্তি mgh। তার মানে কি বুঝলাম, একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলতে গেলে কত কার্য করতে হবে, mgh কার্য করতে হবে। নিচের দিকে করতে গেলে কতখানি কার্য আমাদের করতে হবে, মাইনাস mgh আমাদের কার্য করতে হচ্ছে, মানে সেক্ষেত্রে এনার্জি লস হয়। আমরা যখন উপরে ছুড়বো, একটা বস্তুকে উপরে ছুড়বো, তখন কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছে, তার জন্য আমাদের এনার্জি লস হবে। আর নিচে গেলে কিন্তু এনার্জি গেন, আমাদের এনার্জি গেন তাই এর মাইনাস, আর এর ক্ষেত্রে আমাদের লস তাই এর প্লাস। উল্টোটা, আমাদের যদি লস হয় তাহলে ওর হবে গেন বস্তুটার, আমাদের যদি গেন হয় তাহলে এর হবে লস। ওকে, তাহলে এই হচ্ছে স্থিতিশক্তির ফান্ডা। এবং স্থিতিশক্তির একক কার্যের এককের সমান, সিজিএস এ হচ্ছে আর্গ, আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। তো এই হচ্ছে আমাদের স্থিতিশক্তি বা মহাকর্ষীয় স্থিতিশক্তি। তো মহাকর্ষীয় স্থিতিশক্তি যখন আমরা হিসাব করি, তোমাদের একটু বলে রাখি, সেই ক্ষেত্রে উচ্চতা পরিমাপ করা হয় পৃথিবীর কেন্দ্র থেকে, কারণ সেখানে এইচ এর মানটা লেস দেন আর হয় না, সেটা একটু আলাদা হিসেব। ঠিক আছে, সেটা আমাদের ক্লাস 12-এ বা 11-এ গিয়ে মহাকর্ষ চ্যাপ্টারে তোমরা পড়তে পারবে। তো আপাতত তোমাদের যা সিলেবাস অন্তর্ভুক্ত বিষয়বস্তু স্থিতিশক্তির হিসাবে, সেটা এতেই হবে। তাহলে উচ্চতায় গেলে স্থিতিশক্তি ধনাত্মক, গভীরতায় গেলে স্থিতিশক্তি ঋণাত্মক, ভূপৃষ্ঠের স্থিতিশক্তি 0। এই তিনটে মনে রাখবো। তাহলে স্থিতিশক্তি প্লাস, মাইনাস এবং 0 তিনটেই হতে পারে। স্থিতিশক্তি বললাম। এরপর আমরা চলে আসব গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সম্পর্কে আমরা একটু পড়ে নেব, সেটা দেখা যাক।
নেক্সট আমাদের বিষয়বস্তু হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি গতিশীল অবস্থার জন্য যে কার্য করার সামর্থ্য। বস্তু গতিশীল আছে তার সেই অবস্থায় তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় সেটাই হলো তার গতিশক্তি। তো মনে করি এম ভরের একটি স্থির বস্তু মানে কি u0 প্রাথমিক বেগ 0 উপর f স্থির মানের বল t সময় ধরে প্রয়োগ করায় তার সরণ সমান s। তো কণাটা সরণ হয়েছে বস্তুটার উপর, আমরা একটা বস্তুর উপর m ভরের একটা বস্তু, তো তার উপর আমরা কি করেছি, ধর এখানে একটা বস্তু ছিল, একটা ব্লক, f বল দিয়ে ঠেলছি, তাহলে বল প্রয়োগ করলে তার ত্বরণ সৃষ্টি হবে, f/m ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে। সে বল প্রয়োগ করার ফলে বস্তুটা এইখানে চলে গেছে, কতখানি সরণ হয়েছে, s পরিমাণ সরণ হয়েছে। তাহলে m ভরের একটা বস্তুকে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি f বল প্রয়োগ করে, তাতে করে বস্তুর সরণ হয়েছে s। তাহলে সুতরাং যতখানি কার্য হলো সেটাই হলো স্থিতিশক্তির পরিমাণ, গতিশক্তির পরিমাণ। তাহলে সুতরাং গতিশক্তির পরিমাণ দেখি কত হয়। ধরলাম সরণ হলো s এবং বেগ হলো, মানে এই পয়েন্টে তার বেগ ছিল 0, এখানে ঠেলেছি বলে এখানে তার বেগ বেড়ে হয়েছে v, বেগ হলো সমান v। আচ্ছা, তাহলে গতিশক্তির পরিমাণটা আমরা কত আসে দেখি। তাহলে কৃতকার্য সমান বল ইনটু সরণ, তাহলে গতিকার শক্তি মানেই তো কার্য, গতিশক্তির পরিমাণ সমান কৃতকার্য, আমরা এটা হিসাব করি। তাহলে f কে বসাচ্ছি m ইনটু a, আর আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as ত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে। তাহলে ইউটা যেহেতু 0, তাহলে s কে আমরা কততে বসাতে পারি, তাহলে ইউটা 0 হলে v স্কয়ার বাই 2a, s এর মানটা v স্কয়ার বাই 2a, তাহলে মানটা বসিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল v স্কয়ার বাই 2a, তাহলে কাটাকুটি হয়ে কেটে গেল, তাহলে হলো হাফ m v স্কয়ার। তাহলে গতিশক্তির রাশিমালা হলো হাফ m v স্কয়ার। তাহলে একটা m ভরের বস্তুর উপর যদি এক বল প্রয়োগ করে সে v বেগ অর্জন করে, তাহলে তার অর্জিত গতিশক্তি হচ্ছে হাফ m v স্কয়ার। ঠিক আছে, তাহলে গতিশক্তির মান পেলাম এটা। তো এবার যদি বিশেষ ক্ষেত্র u গ্রেটার দেন 0 হতো, মানে যখন আমরা বল প্রয়োগ করেছি বস্তুটা স্থির নেই, u যদি 0 না হতো, 5, 10 কোনো কিছু হতো, সেই ক্ষেত্রে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, তাহলে s টা কত আসছে, হাফ ইনটু 1/2a ইনটু v স্কয়ার মাইনাস u স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে fs টা কত হতো, তাহলে গতিশক্তির পরিমাণ ইকেটা হতো, বল হচ্ছে m এ, f বসলো m এ, s বসলো কত, হাফ 1/2a ইনটু v স্কয়ার মাইনাস u স্কয়ার।
এটাকে আমরা যদি ভালো করে লিখি তাহলে দেখা যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে গতিশক্তির যে পরিবর্তন সেটাই কিন্তু কৃতকার্য, এটা হলো ডেল্টা ই। যতখানি গতিশক্তি পাল্টালো তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যে কার্য হবে, অতএব আমরা একটা সূত্র শিখে গেলাম, কৃতকার্য সমান, দেখো এটা কি অন্তিম গতিশক্তি, এটা প্রাথমিক, তাহলে সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যতখানি কার্য হবে তার মান কিসের সমান? গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে প্রযুক্ত বল দ্বারা যে কৃতকার্য তার মান কিসের সমান হলো? গতিশক্তির, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, এটাকে বলা হয় কার্য শক্তি উপপাদ্য। কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, এটার নাম হচ্ছে কার্য শক্তি উপপাদ্য। তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করে যে কৃতকার্য হবে সেটার মান গতিশক্তির পরিবর্তনের সাথে সমান। এবার প্রাথমিক গতিশক্তি যদি শূন্য হয়, যদি শূন্য হয়, ইউটা 0 হচ্ছে হলে গতিশক্তিও শূন্য, বেগ শূন্য হলে গতিশক্তি শূন্য, তার মানে হাফ এম ভি স্কয়ার চলে আসবে, দ্বিতীয় এক্সপ্রেশন আমরা যেটা। তাহলে গতিশক্তির সূত্র হলো হাফ এম ভি স্কয়ার, আর কৃতকার্য মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, তো গতিশক্তির পরিবর্তন আমরা পেলাম, এটা খুব মনে রাখবে, ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার গতিশক্তি আমরা পেয়েছি, গতিশক্তি রাশিমালা পেয়েছি হাফ এম ভি স্কয়ার। এবার এটাকে যদি আমরা উপর নিচে একটা এম দিয়ে গুণ করি তাহলে আসছে দেখো এম স্কয়ার ভি স্কয়ার বাই 2m। আমরা কি করলাম? উপর নিচে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, উপর নিচে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে উপরটালে দেখো এম ভি হোল স্কয়ার বাই 2m। এবার এম ভি মানে হচ্ছে ভরবেগ, তার মানে কি পেলাম? অতএব ই কে সমান গতিশক্তি সমান ভরবেগকে পি দিয়ে লেখা হয় পি স্কয়ার বাই 2m। এটা হচ্ছে গতিশক্তি ও রৈখিক ভরবেগের সম্পর্ক। পিটাকে বলা হচ্ছে পি সমান এমভি সমান রৈখিক ভরবেগ। পিটা হলো রৈখিক ভরবেগ। তাহলে আমরা গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক শিখে ফেললাম। এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটাকে আবার লেখা যায়, দেখো পি সমান লেখা যায় মানে 2m হচ্ছে এটা, তাহলে √2m e k, শুধু ইউ লিখতে পারো। তাহলে গতিশক্তি আর ভরবেগের আমরা দুটো সম্পর্ক শিখলাম। গতিশক্তি সমান পি স্কয়ার বাই 2m বা ভরবেগের স্কয়ার বাই 2 ইনটু ভর, আর পি সমান শিখলাম √2m ইনটু e k মানে গতিশক্তি। তো আমাদের এই দুটো সূত্র খুব কাজের, তোমরা ভালো করে বিষয়টা সূত্রটা মনে রাখার চেষ্টা করবে, কারণ বুঝলেই মনে থাকবে। এটা হলো গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। ধরো আমাদের প্রশ্ন দেয় একটা প্রশ্ন দেয়, বললো কোন বস্তুর ভরবেগ, কোন বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করলে গতিশক্তির শতকরা পরিবর্তন কত? কোন বস্তুর ভরবেগ যদি 100% বৃদ্ধি করা হয় তাহলে তার গতিশক্তির পরিবর্তন
কত হবে। তো জিনিসটা খুব সহজ। তো গতিশক্তি সমান কি পেয়েছি, ভরবেগের স্কয়ার বাই 2m। আমি শুধু গতিশক্তিকে ই দিয়ে লিখছি, ই কে আর বারবার লিখছি না। ই হলো গতিশক্তি, পি হলো ভরবেগ। তো এখানে ভরবেগ পাল্টাচ্ছে, ভর কিন্তু পাল্টাচ্ছে না বলেনি, ভরবেগটা পাল্টাচ্ছে। তো প্রথমে বললাম প্রাথমিক ধরি, প্রাথমিক অন্তিম। গতিশক্তি ধরলাম E1, অন্তিম হলো E2। ভরবেগ ছিল P1, অন্তিম হলো P2। ঠিক আছে, তাহলে প্রাথমিক গতিশক্তি E1, অন্তিম গতিশক্তি E2, প্রাথমিক ভরবেগ P1, অন্তিম ভরবেগ P2। ওকে, তাহলে দেখো ভরবেগ বলেছে 100% বৃদ্ধি করবে, অতএব P2 সমান লিখতে পারি P1 প্লাস P1 ইন্টু 100/100। 100% বৃদ্ধি করেছে তোমরা জানো, তাহলে হলো 2P1, মানে দ্বিগুণ হলো। তাহলে আমরা E1 কে লিখতে পারি P1 স্কয়ার বাই 2m, আর E2 কে লিখতে পারি P2 স্কয়ার বাই 2m, এই সূত্র অনুসারে। এবার P2 এর মানটা বেরিয়েছে 2P1, তাহলে 2P1 বসলে আসছে 4P1 স্কয়ার বাই 2m, তাহলে হচ্ছে 4 ইন্টু E1। তাহলে অন্তিম গতিশক্তি প্রাথমিক গতিশক্তির কত গুণ, 4 গুণ। অন্তিম গতিশক্তি আমরা কি করলাম, P2 জায়গায় বসিয়ে দিলাম 2P1। 2P1টা বসিয়ে দিলে আমাদের E2টা চলে এলো, অন্তিম গতিশক্তি চলে এলো, অন্তিম গতিশক্তিটা আমাদের চলে এলো প্রাথমিক গতিশক্তি 4 গুণ। সুতরাং বৃদ্ধি কত হয়েছে, গতিশক্তি বৃদ্ধি E2 মাইনাস E1, মানে 3E1, কারণ আগে ছিল E1, পরে হয়েছে 4E1, তাহলে 3E1 বেড়েছে, অতএব শতকরা বৃদ্ধি। তাহলে E1 থেকে হয়েছে 3E1, E1 ছিল, E1 থেকে বৃদ্ধি পেয়েছে 3E1, একে তাহলে কত, 3E1 বাই 100 কত, শতকরা করতে গেলে 100 করতে হয়, তাহলে 300%। তার মানে ভরবেগ যদি 100% বৃদ্ধি করা হয়, তাহলে তার গতিশক্তি 300% বৃদ্ধি পাবে। এই ধরনের প্রবলেম এই ভ্যালুগুলো চেঞ্জ করে বা অঙ্কটা একটু চেঞ্জ করে নিতে পারো। গতিশক্তি 100% বাড়লে ভরবেগ কত, এটা তোমাদের কাজ থাকলে করবে। আর একটা দেখি প্রশ্ন, আর একটা প্রশ্ন আমরা দেখি। বললো ধরো একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। কার গতিশক্তি বেশি? বললো যেমন একটা উদাহরণ দিই, বললাম ট্রেন আর একটা হচ্ছে মোটর গাড়ি, একই ভরবেগ নিয়ে গতিশীল। একটা ট্রেন আর একটা মোটর গাড়ি একই ভরবেগ নিয়ে যাচ্ছে, কোনটার গতিশক্তি বেশি হবে? খুব সহজ। তো গতিশক্তি মানে পেয়েছি আমরা p স্কয়ার বাই 2m, আমি যুক্তি দিয়ে বোঝাবো। তো এই সূত্রে দুটোরই বলেছে ভরবেগ সমান, তাহলে p এর মানটা দুটোর ক্ষেত্রে সমান হবে। গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে যেটা ভারী বস্তু তারও p যদি ভরবেগ যদি p হয়, হালকাটারও ভরবেগ p, তাহলে গতিশক্তি যখন নির্ণয় করব তাহলে p স্কয়ারটা দুটোর সমান হবে। তাহলে এখানে যেহেতু p সমান ভরবেগটা সমান, অতএব p স্কয়ারটা স্থির। p স্কয়ারটা দুটোর ক্ষেত্রে, ভারী আর হালকা দুটোর ক্ষেত্রে p স্কয়ারের মানটা স্থির হবে। তাহলে বলতে পারি e সমানুপাতিক 1/m, মানে m টা নিচে আছে, m দিয়ে ভাগ হচ্ছে,
তার মানে যার এম বেশি তার ই কম। তার মানে ভারী বস্তুর, তাহলে গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক এখানে, অতএব ভারী বস্তুর ই কম, গতিশক্তি কম, ও হালকা বস্তুর ই বেশি। কেন বোঝা গেল? ভারী বস্তুর ক্ষেত্রে এমটা বড় হবে, এমটা নিচে আছে, যার এম বড় তার ই এর মানটা কম হবে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন। একই রকম ভাবে ঠিক উল্টো প্রশ্ন আমাদের আসে, একটা ভারী আর একটা হালকা বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি? গতিশক্তি সমান কার ভরবেগ বেশি। ওকে, তাই দুটোর ক্ষেত্রে গতিশক্তি সমান কার ভরবেগ বেশি। তো আমরা আরেকটা সূত্র শিখেছি, সেটা কি শিখেছি? P সমান √2mE। দেখো ওখানে আমাদের গতিশক্তি নির্ণয় করতে দিয়েছিল, তাই E সমান লিখেছিলাম। এখানে দিয়েছে ভরবেগ কার বেশি, তাই P সমান লিখলাম। দুটোই লিখতে পারি। তো দুটোর বলেছে ইটা সমান, দুটোর বলেছে গতিশক্তিটা সমান। তার মানে যেহেতু ই সমান গতিশক্তি সমান, তাহলে লিখতে পারি কি পি সমানুপাতিক, দুই তো ধ্রুবক সংখ্যা, তাহলে m√m। তাহলে এখানে শুধু দুটো বস্তুর ক্ষেত্রে আলাদা কোনটা, এমটা আলাদা। তার মানে এম এর সঙ্গে পি এর সঙ্গে, ভরবেগের সঙ্গে এম এর কেমন সম্পর্ক? গতিশক্তি স্থির থাকলে পি সমানুপাতিক √m, মানে এম যার বেশি পি তার বেশি। সুতরাং এম যার বেশি পি এর সঙ্গে এম এর সরল সম্পর্ক, সরল, ওটা আগেরটা ছিল ব্যস্ত। তার মানে যার ভর বেশি হবে তার ভরবেগ বেশি হবে। সুতরাং ভারী বস্তুর ভরবেগ বেশি, হালকা বস্তুর কম, কারণ হালকা বস্তুর এমটা কম হবে। তোমাদের এরকম ধরনের প্রশ্ন দেয়। আচ্ছা, এরপর আমরা চলে আসব আমাদের পরবর্তী আলোচনার বিষয়ে এবং একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণ। মোট যান্ত্রিক শক্তি মানে আমরা জানি গতিশক্তি আর স্থিতিশক্তি দুটোর সমষ্টি। তো আমরা এর আগে পদার্থের গঠন ধর্মে শক্তি সংরক্ষণ নীতি বা বার্নৌলির নীতি পড়েছি, সেখানেও কিন্তু মোট শক্তি সংরক্ষণ ছিল, শুধু এখানে একটা প্রবাহীর ক্ষেত্রে চাপ শক্তি বলে একটা আলাদা বিষয় ছিল, সেটাও শক্তি সংরক্ষণ। এটা প্রবাহীর শক্তি সংরক্ষণ, এটা হলো কঠিন বস্তুর বা ওটা প্রবাহী মানে তরল বা গ্যাসের ক্ষেত্রে পড়েছি, এটা হচ্ছে কঠিন বস্তুর ক্ষেত্রে। নেক্সট আমাদের আলোচনার বিষয় যান্ত্রিক শক্তি সংরক্ষণ। যান্ত্রিক শক্তি সংরক্ষণ মানে কোন বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি, মানে গতিশক্তি যোগ স্থিতিশক্তি, যে মোট যান্ত্রিক শক্তি, এটার মান ধ্রুবক থাকবে যদি কোনো বাধা বলের উপস্থিত না থাকে। ঘর্ষণ বল বা কোনো বাধা বলের উপস্থিত না থাকলে মোট যান্ত্রিক শক্তি, তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ কখন হবে? বাধা বা ঘর্ষণ বলের অনুপস্থিতিতে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণ হতে পারে। মানে কোন বস্তুর গতিশক্তি আর স্থিতিশক্তি সমষ্টিগতভাবে ধ্রুবক হবে। মানে কি, কোনো কারণে একটার মান যদি কমে যায় দ্বিতীয় মানটা বেড়ে যাবে, কিন্তু টোটালটা একই থাকবে। এক মিনিট অপেক্ষা কর। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ আমি তো ক্লাস নিচ্ছি, তুই আমাকে একটা মেসেজে তোর ওই ব্যাংক ডিটেইলটা পাঠিয়ে দে।
হ্যাঁ ঠিক আছে, দেখছি আমি, তুমি আমাকে পাঠাতো, আমি দেখছি। হ্যাঁ তুমি ব্যাংক ডিটেইল একটু মেসেজ করে পাঠাও। তো যখন কোনো বাধা বল বা ঘর্ষণ জাতীয় বলের উপস্থিত থাকবে না, সেক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণ হবে। তো আমরা দুটো জিনিস আলোচনা করব, মানে যেমন ধরো অনুপস্থিত, যেমন কোন ক্ষেত্রে হতে পারে, মসৃণ তল। মসৃণ তলে যদি কোনো বস্তু গতিশীল হয়, আর কি অবাধে পতনশীল বস্তু। একটা ধরে এই পেনের মুখটাকে আমি ফেলে দিলাম, এটা নামছে নিচে, তার প্রত্যেকটা পয়েন্টে মোট যান্ত্রিক শক্তির মান একই থাকবে, সমষ্টি। এখানে স্থিতিশক্তি সবচেয়ে বেশি, উচ্চতা বেশি, এবার আস্তে যত নিচে নামছে স্থিতিশক্তি কমছে, কমতে 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 গিয়ে আস্তে আস্তে গিয়ে জিরো হলো। তাহলে গতিশক্তিটা সর্বোচ্চ হলো ভূমি স্পর্শ করার মুহূর্তে। এটা হচ্ছে অবাধে পতনশীল। তো আমরা এই দুটো ক্ষেত্রে মসৃণ তল আমরা পড়ব প্রধানত নততল, ইনক্লাইন প্লেন, আর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কিভাবে সংরক্ষিত হয়। শুধু যে এই দুটোই নয়, যেখানে কোনো বাধা থাকবে না সেখানেই যান্ত্রিক শক্তি সংরক্ষণ হবেই। তো আমরা চলে আসি আমাদের পরবর্তী আলোচনা, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ। অবাধে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কি করে সংরক্ষিত হয় সেটা আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব মন দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো এটা হলো ভূপৃষ্ঠ, একটা বস্তু এইখানে আছে, ধরে এটাই অবস্থান, এটা ধরলাম ভূমি থেকে এই উচ্চতায় আছে, তাহলে এখানে স্থির আছে, স্থির আছে মানে তার ইউ জিরো। তাহলে এই অবস্থান, আমি এখানে ছক করি একটা, গতিশক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি। এই অবস্থানটা প্রথমে দেখি, ছকের মাধ্যমে মোট সংরক্ষণ হচ্ছে কিনা সেটা ব্যাপারটা বুঝে নেব। দেখো এই অবস্থানে বস্তুটা যেহেতু স্থির, তাহলে তার এম ভরের বস্তু ধরেছি, তাহলে তার গতিশক্তি হবে শূন্য, কারণ হাফ এম ইন্টু জিরো স্কোয়ার মানে জিরো, মানে গতিশক্তি শূন্য এই অবস্থানে। স্থিতিশক্তি কত, এইচ উচ্চতায় আছে, তাহলে স্থিতিশক্তি হলো এম জি এইচ। তাহলে মোট কত হলো, জিরো প্লাস এম জি এইচ মানে এম জি এইচ। তাহলে এই অবস্থানে মোট শক্তির মান আমরা পেয়ে গেলাম। তো বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিয়েছি, ধর এটা ছাড়লাম, তো নামছে, যে কোনো একটা দূরত্ব নেমে এসছে, বললাম h1 নেমেছে। কতটা নেমেছে, h1 নেমে এসছে। নেমে আসার মুহূর্তে কিন্তু তার একটু বেগ বেড়ে গেছে, ধরলাম v, এটা বি অবস্থান। বি অবস্থানে যখন সে ছেড়ে দেওয়ার পর নেমে এসছে কিছু সময় পর, সেই জায়গায় তার নিম্নমুখী বেগ অর্জন করেছে v। তাহলে এটা কমপ্লিট হয়েছে। বিতে দেখি এবার, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ইন্টু ব্র্যাকেট ভি স্কোয়ার মানে কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2as। এদিকে নামছে মানে ত্বরণ কত, অবাধে পতনশীল বস্তুর ত্বরণ হলো অভিকর্ষজ ত্বরণ, তাহলে হলো ইউটা জিরো, তাহলে জিরো স্কোয়ার প্লাস 2gh1। এ থেকে বি তে কতটা নেমেছে, h1, তার কত ত্বরণে নেমেছে, জি ত্বরণে, তাহলে ভি স্কোয়ার সমান কত জানি, ইউ স্কোয়ার মানে জিরো স্কোয়ার প্লাস 2gs, এসটা কত, h1, তাহলে হিসাব করে এলো mgh1। স্থিতিশক্তি, ভূমি থেকে উচ্চতা কত, পুরোটা h,
এইচ এ ছিল h1 নেবে, তাহলে h মাইনাস h1। তাহলে এখন এখানে স্থিতিশক্তি হলো mg ইন্টু h মাইনাস h1। তাহলে দেখো বি অবস্থানে গতিশক্তি বেরোলো mg h1 আর স্থিতিশক্তি বেরোলো mg h মাইনাস h1। তাহলে আমরা যদি দুটোকে যোগ করে দিই মাইনাস h1 প্লাস h1 কেটে গিয়ে সেই আবার mg h। তাহলে বি অবস্থানেও আমরা পেয়ে গেলাম মোট যান্ত্রিক শক্তি mg h। এবার বস্তুটা একদম ভূমি স্পর্শ করবে সেই মুহূর্তে এখানে ধরলাম সে বেগ অর্জন করেছে w, তার কতটা নেমে এসছে? পুরোটাই নেমে চলে এসছে। তাহলে সি অবস্থানে হাফ এম ডাব্লিউ স্কয়ার, তাহলে কত হবে? হাফ এম ইন্টু এখানে কত 0 ইউ স্কয়ার প্লাস 2 জি, পুরোটা নেমেছে এ থেকে। যদি ভাবি সি অবস্থানে কতটা নেমেছে এ থেকে সি এ ভাবলে এইচ, তাহলে হলো এমজি এইচ। আর স্থিতিশক্তি মানে কত? এখানে উচ্চতা 0, এইচটা 0, ভূপৃষ্ঠ, তাহলে তার স্থিতিশক্তি হলো 0, তাহলে মোট শক্তি হলো mg h। তাহলে দেখো আমরা তিনটে অবস্থানে, সর্বোচ্চ অবস্থান, স্টার্টিং পয়েন্ট, মিডল পয়েন্ট, এন্ড পয়েন্ট, তিনটে পয়েন্টেই তাহলে সর্বোচ্চ অবস্থানেও মোট শক্তি mg h, এখানেও মোট শক্তি mg h, এখানেও mg h। তাহলে এখানে আমরা যুক্তিটা বা এখান থেকে আমরা শিখলাম কি? অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে মোট শক্তির মান mg h হবে। এটা মনে রাখতে হবে। সর্বোচ্চ উচ্চতা দেখো গতিশক্তি সর্বনিম্ন 0, স্থিতিশক্তি সর্বোচ্চ। আর সর্বনিম্ন অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ, স্থিতিশক্তি হয়ে গেল 0। তার মানে যত বস্তুটা নিচে নামছে তার স্থিতিশক্তি কমছে আর গতিশক্তির মান বাড়ছে এবং এখানে সর্বোচ্চ। তাহলে দুজনে মিলে একত্রিতভাবে কনজার্ভ হবে বা সংরক্ষিত হবে, একা একা কেউ সংরক্ষিত হতে পারবে না। তাহলে এইভাবে আমরা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যদি বায়ুর বাধাকে ধরে নিতাম, বাধা বল যদি থাকতো সেখানে কিন্তু শক্তি সংরক্ষণ হতো না। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ সেক্ষেত্রে বাধা উপেক্ষা করার জন্য, বাধাকে অতিক্রম করার জন্য, উপেক্ষা বলবো না, অতিক্রম করার জন্য তার কিছুটা এনার্জি লস হতো বা শক্তি ক্ষয় হতো। সেই শক্তিটা কিন্তু অপচয় হয়ে যাচ্ছে, সেই জন্য সেটাকে আমরা কোনোভাবেই ফিরে পাবো না। এই কারণে সেক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ হওয়া সম্ভব নয়। ওকে, তো এরপরে আমরা একটা আলোচনা দেখি, এটা তোমাদের সিলেবাসে আছে, পরেরটা তোমাদের সিলেবাসে খুব একটা থাকে না, তাও আমি পড়িয়ে দিই, একটু আউট অফ সিলেবাস হলেও। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সব অবস্থানে গতিশক্তি, স্থিতিশক্তির সমষ্টি বা মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসি আমাদের পরবর্তী যেটা বিষয়। বোর্ডটা সেট করা নেই ঠিক করে, ডিস্টার্ব করছে, যাই হোক তোমাদের আশা করি অসুবিধা হবে না। মসৃণ নততলে, মসৃণ নততলে শক্তি সংরক্ষণ মানে যান্ত্রিক শক্তি, এটা তোমাদের এখন থেকে শিখে রাখলে, বুঝে রাখলে ক্লাস 11 এ গিয়ে খুব উপকার পাবে, ওখানে আমাদের সিলেবাসে আছে। মসৃণ নততলে যখন কোন একটা বস্তু নেমে আসে বা গড়িয়ে নেমে আসে বা পিছলে নেমে আসে, তার প্রত্যেকটা অবস্থানে যান্ত্রিক শক্তি সংরক্ষণ হয়। তো একটা এরকম প্লেন আছে, এটাকে নততল বলছে, এটাকে ইনক্লাইন প্লেন, এটা নির্দিষ্ট কোণ থিটা। তো নততলের উচ্চতা হচ্ছে h। এখানে একটা বস্তু আছে স্থির, এটা এই অবস্থানে, এখানে স্থির বস্তু মানে u0। স্থিতিশক্তি সর্বজনীন নির্ণয় করার সময় এই উচ্চতা নির্ণয় করতে হয়, লম্ব উচ্চতাটা ভূমি থেকে। তো ভূমি থেকে উচ্চতা h, তাহলে আবার সেই একই ই কে ইপি টোটাল, দূরে দূরে লিখি ইকে। একটা বস্তু যখন নততল বরাবর আসে
বস্তুর তাহলে এই অবস্থানে যখন আছে এ তে, বস্তু স্থির, তাহলে গতিশক্তি 0, আর ভূমি থেকে উচ্চতা কত h, তাহলে স্থিতিশক্তি হবে mgh, তাহলে মোট শক্তি হবে mgh। এবার বস্তুটা নিচের দিকে নামছে, এই বরাবর নামছে, এই বরাবর, তার উপর আকর্ষণ বল হলো mg, m ভরের বস্তু হলো mg, আর এইটা তাহলে হচ্ছে তার সাইন উপাংশ, তাহলে এদিকে হচ্ছে mg sin থিটা, তাহলে ত্বরণ হচ্ছে মনে রাখবো নততল বরাবর ত্বরণ হলো g sin থিটা, নততল বরাবর ত্বরণ হচ্ছে g sin থিটা। এদিকে নেমে আসছে, মানে মুছে দিলাম, পাশে একটু দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে m ভর, এইটা থিটা কোণ বলেছি, তাহলে এদিকে mg, তার একটা উপাংশ এদিকে, দেখো এটা থিটা হলে এই কোণটা থিটা হবে, এই দিকে একটা, তাহলে এই বরাবর হচ্ছে mg cos থিটা, এদিকে হচ্ছে mg sin থিটা, তাহলে নততল বরাবর ত্বরণ হচ্ছে g sin থিটা, মনে রাখবো মসৃণ নততলে ত্বরণ কত হয়, g sin থিটা হয়। আচ্ছা, তাই যদি ভাবি তো বস্তুটাকে ছেড়ে দিয়েছি, বস্তুটা এখানে নেমে আসছে, কিছুটা এখানে এসছে, এতটা নেমে এসছে, তাহলে সে এখান থেকে বি তে অবস্থানে যখন নিল তার বেগ হলো ভি, আর দূরত্ব বললাম এস, এই দূরত্বটা হলো এস, এ থেকে বি এর ভর কেন্দ্রের সরণ হচ্ছে এস, তাহলে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কয়ার, আবার সেই মান বসাও, হাফ এম ইউ জিরো ইন্টু 0 স্কয়ার প্লাস 2g, ত্বরণটা বলেছি কত, g sin থিটা ইন্টু এস, আর হলো দেখো mgs sin থিটা। বি অবস্থানে গতিশক্তি হলো mgs sin থিটা, ত্বরণ হলো g sin থিটা, সরণ হলো s, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, তাহলে u স্কয়ারটা 0 স্কয়ার প্লাস 2a হলো g sin থিটা ইনটু s। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানে এই উচ্চতাটা দরকার, তো এটা যে থিটা, এটা অনুরূপ কোণ থিটা, এই উচ্চতা যদি বলি x, আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি x লম্ব বাই অতিভুজ মানে sin থিটা, তাহলে x বাই s ইকুয়াল টু sin থিটা, তাহলে x ইকুয়াল টু হলো s sin থিটা, তাহলে x এর মানটা কত, s sin থিটা, তাহলে এই উচ্চতাটা কত হচ্ছে h মাইনাস x, ভূমি থেকে b আর b বিন্দুর উচ্চতা কত h মাইনাস x, তাহলে স্থির শক্তি হলো mg h মাইনাস x, x এর মানটা কত বেরিয়েছে s sin থিটা, ভালো করে দেখলেই বোঝা, এটা হচ্ছে কত mgs sin থিটা, এটা mg h মাইনাস s sin থিটা, তাহলে এটা যোগ করে দিলে হবে mg h। বিটাই বোঝার জায়গা, আমরা ভালো করে খাতায় লিখে নিয়ে বুঝে নেবার চেষ্টা করব। এবার চলে আসি একদম লাস্ট, একদম নেমে চলে আসতে ধরলাম সি অবস্থান, তাহলে এইচটা 0, তাহলে স্থিতিশক্তি হবে 0, সি অবস্থানে স্থিতিশক্তি, এটা আমাদের এই অবস্থান, এটা বি অবস্থান হয়ে গেল, এবার সি তে স্থিতিশক্তি 0, আর গতিশক্তি কত হবে, হাফ এম, ধরলাম এখানে বেগটা হলো ডাব্লিউ, তাহলে হাফ এম ডাব্লিউ স্কয়ার, ডাব্লিউ কে লিখছি হাফ এম 0 স্কয়ার প্লাস 2g sin থিটা ইনটু এ থেকে সি তে আসছে, তাহলে এসি। এবার দেখো h বাই এসি, লম্ব বাই অতিভুজ মানে sin থিটা, তাহলে h বাই এসি সমান sin থিটা, তাহলে h এর মান হচ্ছে ac sin থিটা।
এইচ এর মান এসি সাইন থিটা, দেখো যেখানে এসি সাইন থিটা আছে সেটাকে আমরা এইচ লিখে দিতে পারি, তাহলে এসি সাইন থিটার মানে হচ্ছে এইচ, তাহলে হাফ এম ইন্টু 2g এইচ, তাহলে mgh হতেই হবে mgh, নাহলে তো সংরক্ষণই হবে না, তাই না? তাহলে mgh, তাহলে আমরা দেখি দেখলাম মসৃণ নত তলের উপর দিয়ে গতিশীল কোন বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থানে মোট যান্ত্রিক শক্তির সংরক্ষণ হলো। আর কার ক্ষেত্রে হলো? আর হলো হচ্ছে আমাদের অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ দেখলাম। তো আমাদের কার্যক্ষমতা শক্তিতে যে যে বিষয়গুলো আলোচনা করার ছিল সেগুলো আমাদের আলোচনা কমপ্লিট হয়ে গেছে। তো এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে কিছু গাণিতিক সমস্যা আলোচনা করে দেবো। তো সেগুলো তোমরা দেখবে কার্যক্ষমতা শক্তি থেকে। আর দুটো ভিডিওতেই আমাদের আগের দিন আমি যতটা আলোচনা করেছিলাম, আজকে যা করলাম, এটাই হচ্ছে আমাদের থিওরি পোরশন। তো তোমরা ভালো করে দেখে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষণ, সেটা আমি দুটো করিয়ে দিয়েছি। একটা হলো অবাধে পতনশীল বস্তু, বইতে পেয়ে যাবে, আর মসৃণ নত তলে এটা বইতে পাবে না, আউট অফ সিলেবাস, তাও করিয়ে দিলাম শেখার জন্য। সবকিছু তো শিখতে হবে, তো তোমরা দেখবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, এটা তোমাদের দায়িত্ব। আর আমারও তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগবে, দেখবো কেমন তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে না, ভালো লাগছে না, বা কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে হলে করবে। আর প্রশ্ন থাকলে সেটাও জানাবে, আমি তোমাদের অবশ্যই সেটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে অবধি আমি আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা কার্যক্ষমতা শক্তির গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে অবধি বলে শেষ করছি।